দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষা করাই সশস্ত্র বাহিনীর মূল দায়িত্ব বললেন প্রধানমন্ত্রী। অতীতে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টার অভিযোগ। অন্তর্বর্তী আমলের অধ্যাদেশ নিয়ে রাজনীতি করতে চায় বিরোধী দল, অভিযোগ দুই মন্ত্রীর। জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের। ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, সিন্ডিকেট ভেঙে স্বল্প ব্যয়ে জনশক্তি রপ্তানির উদ্যোগ। এবারের হজ ফ্লাইট শুরু 17 এপ্রিল। এবং হামে আরও 10 শিশুর মৃত্যু। 4 সিটি কর্পোরেশনে টিকাদান শুরু, প্রতিরোধের সমন্বিত উদ্যোগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদের সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে মোহাম্মদ সাইফুল ইসলাম খান। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করাই এই বাহিনীর মূল দায়িত্ব। রোববার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে তিনি এসব কথা বলেন। অতীতে বিভিন্ন সময়ে নানা ঘটনা কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল অফিসার রবিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাহিনী সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্তব্যকালে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিভাজন গ্রহণযোগ্য নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে সশস্ত্র বাহিনীর পথ চলার প্রধান ভিত্তি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব। আমরা এমন এক সশস্ত্র বাহিনী চাই যাদেরকে বহিঃশক্তি সমীহ করবে আর দেশের জনগণ রাখবে আস্থায়। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপোষ না করে সশস্ত্র বাহিনীকে সবসময় একটি সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে সরকার প্রধান বলেন, ওই ঘটনায় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে। 2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ 1.5 দশকের শাসন শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আশান্বিত করেছে। একটি ঐক্যবদ্ধ সশস্ত্র বাহিনী থাকলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আমরা এমনভাবে উন্নত করতে চাই যাতে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় একটি বিশ্বাসযোগ্য এবং কার্যকর প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে শপথ নিয়েছেন শেরপুর 3 আসনের নবনির্বাচিত এমপি মাহমুদুল হক রুবেল এবং বগুড়া 6 আসনের উপনির্বাচনে জয়ী রেজাউল করিম বাদশা। রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ গ্রহণ শেষে এই দুই সদস্য সংসদীয় শপথ বইয়ে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জানান, গুম, মানবাধিকার, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে আইন করা হবে। রোববার বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত বিলগুলো যাচাই বাছাই করে আবারও সংসদে উত্থাপন করা হবে। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের সময় পাশ হওয়া 133টি অধ্যাদেশের মধ্যে শনিবার সংসদে হুবহু পাশ করা হয় 98টি। 15টি সংশোধিত আকারে, অন্য 20টির মধ্যে অধিকতর যাচাইয়ের জন্য পরবর্তীতে বিল আনার জন্য 16টি ও 4টি পুরোপুরি বাতিল করে দেয় সংসদ। রোববার সচিবালয়ে সংসদে পাশ হওয়া অধ্যাদেশগুলো নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
সালাউদ্দিন আহমদ বলেন, সময় স্বল্পতায় সবগুলো বিল পাশ করা সম্ভব হয়নি। বিরোধী দলের সমালোচনার জবাব দেন তিনি। দুই একটা বিলের ক্ষেত্রে আমি দেখেছি মাননীয় স্পিকার কয়েকজনকেও চান্স দিয়েছেন, সুযোগ দিয়েছেন। 2 মিনিটের জায়গায়, যেটা আগের ট্রেডিশন, 10 মিনিট 15 মিনিট করে দিয়েছেন, এবং সমস্ত বক্তব্যগুলো দেখা গেছে তারা বাইরে থেকে রেডি করে নিয়ে গেছে, হুইচ ইজ গুড, আই অ্যাপ্রিসিয়েট ইট। এবং ওখানে আবার নির্বাচনের কিছু ইস্যু তুলে এবং অন্যান্য অপ্রাসঙ্গিক কিছু বক্তব্য তুলে তারা যে কয়েকবার ওয়াকআউট করেছেন, সেই বিষয়গুলো আমার মনে হয় যে যৌক্তিক হয়নি। গুম ও মানবাধিকার কমিশনের বিলটি অধিকতর বিবেচনার জন্য পাশ করা হয়নি বলে জানান আইনমন্ত্রী। আপনি গুমের ডেফিনেশন অন্তর্ভুক্ত করলেন আইসিটি একটা আইন পাশ করে, সেইটার থেকে সেখানে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক গুমকে বলা হচ্ছে। এই আইনের মধ্যে, গুম কমিশন আইনের মধ্যে এটাকে আরবার ডিফারেন্সিয়েট করলেন না। তারপরে যে কি করলেন, গুম কমিশন একটা ডিফাইন করলেন, ডিফাইন করে বললেন মানবাধিকার কমিশনই গুম কমিশন। একটা অ্যাম্বিগুইটি থেকে গেল। পাশ না করা বাকি অধ্যাদেশগুলো স্বচ্ছতার সঙ্গে যাচাই বাছাই শেষে বিল আকারে উত্থাপন করা হবে বলে জানান তিনি। 117টাকে মোটামুটি আইনে পরিণত করেছি, বাকিগুলো কমিটমেন্ট আছে, বাকিগুলোর ব্যাপারে আমাদের কমিটমেন্ট আছে, আমাদের সদিচ্ছার কোনো অভাব। শামীমুজ্জামান চৌধুরী, মহনা সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখে কার্ড কর্মসূচির উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের সদর উপজেলার শহীদ মারুফি স্টেডিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানান তিনি। রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সাংবাদিকদের তিনি বলেন, রাজনৈতিক মুক্তভাবে সরকার কৃষি কার্ড বিতরণ করবে। দেশের কৃষকদের উৎপাদনের সঙ্গে চাহিদার মিল রেখে কৃষিখাতকে লাভজনক করার ক্ষেত্রে সরকার মনোযোগ দেবে বলেও জানান মন্ত্রী। কৃষকের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য পেমেন্ট উপযোগী কৃষক কার্ড প্রদানে সরকার গঠনের পরপরই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেন। কৃষক কার্ড প্রবর্তনের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষককে একটি সার্বজনীন ব্যবহারযোগ্য ডিজিটাল ইউনিক পরিচয়পত্র প্রদান। আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা নারীরা মনোনয়নের জন্য প্রাধান্য পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি বিবেচনায় থাকবে শিক্ষাগত যোগ্যতা ও কথা বলার দক্ষতা। রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 10টা থেকে তৃতীয় দিনের মতো সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম জমাদানের শেষ দিন হওয়াতে চলবে রাত 8টা পর্যন্ত। দলীয় মনোনয়ন সংগ্রহ ও জমা দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন নারী নেত্রীরা। ত্যাগীদের মূল্যায়ন করা হবে বলে প্রত্যাশা তাদের। এই 17-18 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যত কটা আন্দোলন হয়েছে, প্রতিটা আন্দোলনে আমি মাঠে ছিলাম। দল যখন আমার ত্যাগটাকে মূল্যায়ন করবে তখন আমি মনে হবে আসলে ত্যাগের। আমরা যারা ত্যাগী নেত্রী রাজপথে ছিলাম তাদেরকে দল অবশ্যই মূল্যায়ন করবে। দলের কাছে এইটুকু আশাবাদী রাখি। দল থেকে মনোনীত হলে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার প্রত্যয় জানান তারা। আমাদের ত্যাগীদেরকে অবশ্যই মূল্যায়ন করবে, যারা সংসদে গিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে দীর্ঘদিনে তাদের অভিজ্ঞতা। সংসদকে রিপ্রেজেন্ট করার জন্য যে যোগ্যতার দরকার, যে দক্ষতার দরকার, যে একাডেমিক জ্ঞান দরকার এবং সততা দরকার, সুনামের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমি মনে করি যে আমি এটা মিট করতে পেরেছি। আমাকে একটি সুযোগ দিবেন পার্লামেন্টের একজন অংশীদার হয়ে আমি যাতে আমার এলাকা এবং নারীদের এবং শিক্ষাক্ষেত্রে আমি যাতে কাজ করে যেতে চাই। সবার আগে বাংলাদেশ প্রাইম মিনিস্টার যেভাবে তৈরি করছেন, আমার বিশ্বাস আমাদের নারী নেতৃত্বের মধ্যে যদি সবকিছু সুন্দরভাবে সবভাবে আসে, সৎভাবে অনেস্টি লোকজন আসে, তো সবার আগে বাংলাদেশটাকে আরো সুন্দর হয়ে উঠবে। কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, দলের জন্য অবদান রাখায় নারীদের মূল্যায়ন করা হবে। তার সংগ্রামে, আন্দোলনে তার ভূমিকা, তার ত্যাগ, তার শিক্ষাগত যোগ্যতা, তার শুধু শিক্ষাগত যোগ্যতাই নয়, গুণী মহিলা এক কথায় যারা আমি বলবো আমাদের দলের, তাদেরকে বাছাই করার ক্ষেত্রে দল
নিঃসন্দেহে তাদের সুচিন্তিত মতামত দিয়েই তারা বাছাই করবেন। সঙ্গীত শিল্পী কনক চাপা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে তৃণমূলের কিছু নারী নেত্রীর অনাকাঙ্ক্ষিত ঘটনারও সমালোচনা করেন রুহুল কবির রিজভী। তিনি সেলিব্রিটি হয়েছেন তো একদিনে না, তাকে অনেক খড় কাঠ কুড়িয়ে আসতে হয়েছে। তার সাথে মিসবিহেভ করবে কেন? এটি দলের যারা সত্যিকারের নিবেদিত প্রাণ এবং সুরুচি সম্পন্ন কোনো মহিলা, তারা এই কাজ করতে পারে না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি তাদের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডের মাধ্যমে পুনরায় ফ্যাসিবাদ কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, সরকার জাতির সঙ্গে প্রতারণার মাধ্যমে তাদের যাত্রা শুরু করেছে। আর জুলাই সনদ বাস্তবায়নে গণ আন্দোলনের ডাক দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার সকালে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে 11 দলীয় ঐক্য। এতে অংশ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। আমরা মনে করেছিলাম যে 5ই আগস্টের পর থেকে আমরা নতুন একটি বাংলাদেশ খুঁজে পাব। আমরা কি পেয়েছি ভাই? আমাদের সন্তানদের রক্তের যে অবদান, সেটা দেশের প্রত্যেকটা মানুষ ভোগ করুক, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি মুক্ত হোক। জুলাই সনদটা বাস্তবায়ন না হয় তাহলে আমার মনে হয় যে আমাদের সকল শহীদ পরিবারের সাথে বেমানি করা হবে, শহীদের রক্তের সাথে বেমানি করা হবে। 11 দলের শীর্ষ নেতারা অভিযোগ করে বলেন, বিএনপি ক্ষমতায় এসে নতুন ফ্যাসিবাদ তৈরির চেষ্টা করছে। তারা সংস্কারের পথেও অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। যাদের রক্তে ভেজা এই ইতিহাস জুলাই সনদকে বিএনপি পার্লামেন্টে অস্বীকার করে সংবিধান সংস্কার পরিষদকে অস্বীকার করছে, গণভোটকে অস্বীকার করছে। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবেই, সংস্কার প্রতিষ্ঠা হবেই। শুধু বিএনপি কেন, আরো যে শক্তি হোক না কেন, যে কোনো পরাশক্তি আসুক না কেন, বৈদেশিক শক্তি আসুক না কেন, আমরা তাদেরকে পরাজিত করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা বলেন, জাতির সঙ্গে ধোঁকার মাধ্যমে যাত্রা করেছে বিএনপি। সব জায়গায় এখন কু শুরু হয়েছে, অভ্যুত্থান বিএনপি শুরু করে দিয়েছে। সেই আওয়ামী ফ্যাসিস্ট বাকশালী কায়দায় আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। লড়াই করব, জীবন দিব, শহীদ হব, মিথ্যার সাথে অন্যায়ের সামনে ইনশাআল্লাহ তাআলা মাথা নত করব না। গণ অভ্যুত্থান ও জুলাই স্মৃতিকে সামনে রেখে গড়ে ওঠা জাদুঘর নিয়েও বিএনপি রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে এবার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশি কর্মীদের জন্য খুব শিগগিরই আবারও খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। এমন তথ্য জানিয়ে প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন বলেন, সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ ও স্বল্প ব্যয় জনশক্তি রপ্তানি করবে সরকার। এ বিষয়ে মালয়েশিয়া সরকারও আন্তরিক। এদিকে ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, আগামী 17 এপ্রিল শুরু হবে চলতি বছরের হজ ফ্লাইট। ওই দিন রাতে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। সম্প্রতি মালয়েশিয়া সফর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং এই মন্ত্রণালয় সম্পর্কিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। 3 দিনের সফরে মালয়েশিয়ায় উচ্চ পর্যায়ের বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। কম খরচে বাংলাদেশ থেকে অধিক দক্ষ জনবল নিয়োগের বিষয়ে আলোচনা হয় সেখানে। রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মালয়েশিয়ার সার্বিক বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। বলেন, সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ ও স্বল্প ব্যয়ে জনশক্তি রপ্তানি করা হবে। এই প্রক্রিয়াটাকে সিন্ডিকেট মুক্ত করবার জন্য যা কিছু করা প্রয়োজন সেটি যেন করেন। এক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী সে বিষয়ে আন্তরিকতা দেখিয়েছেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে প্রধান লক্ষ্য, স্বচ্ছ প্রক্রিয়ায় অভিবাসন ব্যয় কমিয়ে কত দ্রুত কত বেশি সংখ্যক মানুষ বিদেশে কাজ করতে পারবেন, জনশক্তি রপ্তানি করতে পারবো, সেটি ছিল আমাদের মূল প্রাধান্য। বিএনপি সবসময় জনশক্তি রপ্তানিকে আমাদের অর্থনীতিকে অগ্রযাত্রার একটি প্রধান বাহন মনে করি। এটি আমাদের জন্য গৌরবের একটা বিষয়। প্রবাসীদের জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে মাহাদি আমিন জানান, শিক্ষা খাতে বাংলাদেশের সঙ্গে নতুন দ্বার উন্মোচনে আগ্রহী মালয়েশিয়া।
তিনি বলেন, দেশটির সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানিয়েছে। মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বরণ করে নিয়েছেন, তিনি যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে শুভকামনা জানিয়েছেন, মালয়েশিয়ায় যাওয়ার জন্য নিমন্ত্রণ জানিয়েছেন এবং আমাদেরকে আন্তরিকতার সাথে বলেছেন সব সমস্যা ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করে সামনে সমাধানের উদ্যোগ গ্রহণ করব। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদ বলেন, চলতি বছরের হজ ফ্লাইট আগামী 17 এপ্রিল শুরু হবে। হাজিদের খেদমত করার জন্য উনি নির্দেশ প্রদান করেছেন। হাজিদের যেভাবে সুন্দর এবং ভালোভাবে হজ পালন করতে পারে হাজিরা, সেই বিষয়ে উনি অনেক নির্দেশনা দিয়েছেন। 17 তারিখে রাত্রে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। 2-1 দিনের মধ্যে সরকার প্রধান হজ ক্যাম্পে যাবেন বলেও উল্লেখ করেন ধর্মমন্ত্রী। হাজি ক্যাম্পের অবস্থা দেখার জন্য উনি নিজেই যাবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। হাম ও এর উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে 6 এবং হামে আরও 4 শিশু মারা গেছে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 151 শিশুর মৃত্যু হয়েছে, আর নিশ্চিত হামে মারা গেছে 28 শিশু। এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা 2639, আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা 10,225। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় ঢাকার 2টি সহ ময়মনসিংহ এবং বরিশাল সিটিতে শুরু হয়েছে হামের টিকাদান। এতে 6 মাস থেকে 5 বছর বয়সী 12,19,957 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রোববার সকালে ডিএসসিসি নগর ভবনে টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে হাম প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে ঝালকাঠি এবং জয়পুরহাটে বেড়েছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ঢাকার উত্তর দক্ষিণ সহ 4 সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে হামের টিকাদান। ডিএসসিসি নগর ভবনে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাকওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, হাম প্রতিরোধে এখনই সমন্বিত উদ্যোগ নিতে হবে। এই সামনের দিনে কিন্তু এটার একটা বাড়বে, আমাদেরকে অত্যন্ত প্রিকশন নিতে হবে এখন থেকে। সালাম ভাই জানে আমরা আরো আগে থেকে ডেঙ্গুর বিরুদ্ধে ওয়ার্ক শুরু করেছি, আপনারাও নিশ্চয়ই এই ব্যাপারে ওয়ার্কে ফেল। এদিকে শান্তিনগর পীর সাহেব গলির মুখে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম। তিনি বলেন, হামকে কেন্দ্র করে সারা দেশে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, তবে সরকার দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সারা বাংলাদেশে যে আতঙ্ক হয়েছে যে হাম রোগ নিয়ে, এবং সেখানে আপনারা দেখেছেন যে প্রথমেই একটি মিসকনসেপ্ট চলে গিয়েছিল যে সেখানে মানুষের হামে যে অসংখ্য মৃত্যু এরকম একটি কথা বলেছিল। পরবর্তীতে সরকার তার নিজের এবং তার যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সে ব্যাপারে এগিয়ে এসে। এছাড়া বরিশাল নগরীর মল্লিকা কিন্টার গার্ডেনে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন। সেখানে আগামী 10 মে পর্যন্ত 42,000 শিশুকে এই টিকার আয়তায় আনা হবে। এই ক্যাম্পেইন আমরা 2024 10 মে পর্যন্ত এটা চলবে। বরিশাল সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা কমিউনিটি পর্যায়ে 33,600 জন শিশু। ময়মনসিংহ সিটি কর্পোরেশনও হামের টিকাদান শুরু করেছে সরকার। নগর ভবন প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন সিটি প্রশাসক রকুনুজ্জামান সরকার। এটাই একমাত্র সিস্টেম, টিকার মাধ্যমে এটাকে প্রতিরোধ করার ব্যবস্থা করা। আমরা আশা করি যে এ থেকে আমাদের শিশুরা নিরাপদ থাকবে। ঝালকাঠিতে গেল 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে 19 জন শিশু জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সংক্রমণ বাড়তে থাকায় সেখানে চলছে হামের টিকাদান কর্মসূচি। জয়পুরহাটে গত কয়েকদিনে জ্বর, কাশি, সর্দি ও শরীরে র্যাশ নিয়ে অন্তত 37 জন শিশু ভর্তি হয়। মার্চ মাসে 28 তারিখ থেকে রোগী ভর্তি হওয়া শুরু করছে। এ পর্যন্ত আমাদের 37 জন রোগী ভর্তি হয়েছিল এবং 21 জন রোগী ছাড়পত্র নিয়ে চলে গেছে, ভালো অবস্থায় আছেন। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এদিকে রাজধানীর মোহাম্মদপুরের ফার্টিলিটি সেন্টারে বাচ্চাদের জন্য হামের ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। এই টিকা 6 থেকে 59 মাস বয়সী শিশুদের দেয়া হচ্ছে। এই প্রোগ্রামের লক্ষ্য ঢাকার পাশাপাশি অন্যান্য মহানগরীর শহরগুলোতে হামের সংক্রমণ প্রতিরোধ করা। এ সময় ডক্টর জিয়াউদ্দিন সন্তানদের ভ্যাকসিন দেওয়ার জন্য কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। আমরা ঢাকা সহ বাংলাদেশের যে সিটি কর্পোরেশনগুলো আছে সেখানে হামের টিকা দেওয়া হয়। আমরা একই এজ গ্রুপ
6 মাস থেকে 5 বছর বয়সের সব বাচ্চাদেরকে আমরা এই সিটি কর্পোরেশনের বাচ্চাদেরকে হামের টিকা দেব, যাতে হামের বিস্তার আমরা ইমিডিয়েটলি রোধ করতে পারি। হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। রোববার সন্ধ্যা 6:30টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বের হন তিনি। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শিরিন শারমিনকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। এর আগে দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আদালত 50,000 টাকা মুচলেখায় তার জামিন মঞ্জুর করেন। 7 এপ্রিল ভোরে রাজধানীর একটি বাসা থেকে শিরিন শারমিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রাজধানী জুড়ে। রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণের নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের সুরক্ষা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার বিকেলে রমনা বটমূল পরিদর্শন শেষে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারোয়ার বলেন, নববর্ষ উদযাপন ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই। অনুষ্ঠান স্থলের চারপাশে এবং শোভাযাত্রার রুটে পর্যাপ্ত পরিমাণ পিকেট, ফুট পেট্রোল এবং পুলিশের লাইনিং ব্যবস্থা থাকবে। অনুষ্ঠান স্থলের গুরুত্বপূর্ণ স্থানের উপর থেকে মনিটরিং করার জন্য পর্যাপ্ত সংখ্যক পর্যবেক্ষণ টাওয়ার সহ রুফটপে ফোর্স মোতায়েন থাকবে। ডিবি এবং সিডিটিসির পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকবে। জ্বালানি তেল কিনতে ফুয়েল অ্যাপ চালু করা হলেও এর সুফল পাচ্ছেন না ক্রেতারা। এখনও ফিলিং স্টেশনে ভোগান্তিতে পড়া চালকরা জানান, ফুয়েল অ্যাপে নিবন্ধনের পাশাপাশি প্রবেশের ক্ষেত্রেও জটিলতা রয়েছে। আর পেট্রোল পাম্প সংশ্লিষ্টদের দাবি, এই অ্যাপে সার্ভার জটিলতা দেখা দিচ্ছে। তবে 2-1 দিনের মধ্যে সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশ্বস্ত করেন কর্মকর্তারা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। জ্বালানি তেলের জন্য পরিবহন চালকদের এই সারি আসাদ গেট এলাকার। সোনার বাংলা ফিলিং স্টেশনে অকটেন কেনার অপেক্ষায় তারা। এই স্টেশনে পরীক্ষামূলকভাবে ফুয়েল অ্যাপ চালু করা হলেও তা ব্যবহার করছেন না কেউই। ফুয়েল অ্যাপ তো এখন পর্যন্ত ব্যবহারই করতে পারলাম না, রেজিস্ট্রেশনই করতে পারলাম না। 502 ব্যাড গেটওয়ে এরর। ফুয়েল অ্যাপ ওখানে তো সার্ভার আমরা তো লগ ইন করতে পারতেছি না, নিবন্ধন হইতেছে না, সার্ভার ডাউন দেয় বারে। যাতে সবাই ব্যবহার করতে পারে এরকম একটা সিস্টেম করা দরকার। গেল মাস থেকেই জ্বালানির সংকটে ভোগান্তি পোহাচ্ছেন ক্রেতারা। এই সমস্যা সমাধানে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে একটি ফুয়েল অ্যাপ। তেল নিতে ভাই আমরা সকাল 9টার সময় সিরিয়াল ধরছি, এই পর্যন্ত এসে পাম্পের ঘরে আসছি আমরা। 3 কিলো আমি বাইকটা ধাক্কায় নিয়ে আসলাম, নিয়ে এসে এখন 3 ঘন্টা থেকে সিরিয়ালে। ফুয়েল অ্যাপ চালু করা হলেও প্রচারের অভাবে তা অনেকেরই অজানা। কারো আবার স্মার্টফোনই নেই। ফুয়েল অ্যাপ কি আমি জানি না, আমি লাইন দাঁড়াইছি 2 ঘন্টা হয়েছে। আমি এটা সম্পর্কে টোটালি অবগত না, এটা কিরকম এটা আমি জানি না, কারণ আমার কাছে স্মার্টফোন না, অ্যাপ করতে পারতেছি না। তাদের অ্যাপস দিয়ে আপনার পাম্পের সাথে কমিউনিকেট করে করা সম্ভব না। জ্বালানি সংকট শুরুর পর থেকে রাজধানীর অনেক ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। আমাদের এলাকায় 4টা পাম্প খালি, 2টা পাম্পে তেল দেয়। সব পাম্পে যদি দিত তাহলে আর এতটা সময় লাগতো না। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, বেশিরভাগ পাম্প বন্ধ থাকায় সব চাপ পড়ছে খোলা থাকা 2-1টির উপর। এতে দ্রুত শেষ হচ্ছে জ্বালানি। সার্ভার জটিলতায় কাজ করছে না অ্যাপও। ঢাকা শহরে হয়তো 100 উপরে ফিলিং স্টেশন আছে, তার মধ্যে হয়তো 7-8টা বা 10টা স্টেশন মোটামুটি সার্ভিস দিয়ে যাচ্ছে। তো সার্ভার ডাউন থাকার কারণে স্বাভাবিক সার্ভিসটা আসলে ওইভাবে দিতে পারছি না। শীঘ্রই অ্যাপের জটিলতা কমবে বলে আশা জানান এই কর্মকর্তা। হয়তো কালকে নাগাদ আমরা স্বাভাবিক হলে এটা সুফল আসবে। বিপিসির উদ্যোগে গত 9 এপ্রিল চালু হয় ফুয়েল অ্যাপ। প্রাথমিকভাবে বিজয় সরণি ট্রাস্ট এবং আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে এই কার্যক্রম শুরু হয়। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবারকে একটি নতুন বাড়ি উপহার দিচ্ছেন আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সংগঠনের উপদেষ্টা আবুল কাশেম ফেনী সদরের ফরহাদনগরের জগৎজীবনপুরে যুবদল নেতা রশিদের পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণের কাজ উদ্বোধন করেন। 2013 সালে 17 ডিসেম্বর ফেনী এসএসকে রোড পুলিশের গুলিতে শহীদ হয়। প্রধানমন্ত্রী আমাদের দিকে অনেক আন্তরিক সহযোগিতা করছে। আমাদের ঘর ছিল না, আমার বাংলা ঘর, আমাদের ঘর দিছে, নতুন ঘর দিছে। আমরা অনেক খুশি। তারেক রহমানের কাছে আমি ধন্যবাদ জানাই। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হারুনের পরিবারের খোঁজ খবর নিয়েছেন, তার পাশে দাঁড়িয়েছেন। মাননীয় প্রাইম মিনিস্টার এগুলো জানতে পারেন, ওই এলাকায় যাই,
আমরা এই মানবিক কাজগুলো করে থাকি। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষা করাই সশস্ত্র বাহিনীর মূল দায়িত্ব বললেন প্রধানমন্ত্রী। অতীতে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টার অভিযোগ। অন্তর্বর্তী আমলের অধ্যাদেশ নিয়ে রাজনীতি করতে চায় বিরোধী দল, অভিযোগ দুই মন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের। ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, সিন্ডিকেট ভেঙে স্বল্প ব্যয়ে জনশক্তি রপ্তানির উদ্যোগ। এবারের হজ ফ্লাইট শুরু 17 এপ্রিল। এবং হামে আরও 10 শিশুর মৃত্যু, 4 সিটি কর্পোরেশনে টিকাদান শুরু। প্রতিরোধের সমন্বিত উদ্যোগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রী। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।